আজকের ক্লাসে আমরা বিবিকুন্ডু টেস্ট পেপার থেকে মডেল সেট 6 নিয়ে চলে এসেছি। এই সেটটি তোমার ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটোই রয়েছে। আমরা বেঙ্গলি ভার্সনের সমাধান করব। এই সেটে টোটাল 40টা প্রশ্ন আছে। প্রত্যেকটি প্রশ্ন আমরা সমাধান করব, ব্যাখ্যা করব এবং অল্টারনেটিভ কী প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের জানিয়ে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আগামী দিনে আরও মডেল সেট আসবে। বিবিকুন্ডু টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার, র্যাপিড টেস্ট, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং, ইকোনমিক্স সবই আসবে তোমাদের ধীরে ধীরে। তো আমরা ক্লাসটা শুরু করছি। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, যে অংশীদার কারবারে মূলধন দেন না, কারবার পরিচালনায় অংশগ্রহণ করেন না, কিন্তু নাম একজন অংশীদার হিসাবে ব্যবহৃত হয়, তাকে কি বলা হয়? উত্তর হবে নামিক অংশীদার বা নামমাত্র অংশীদার। 2, কোন প্রকার অংশীদারি কারবারের নিবন্ধন বাধ্যতামূলক? উত্তর হবে সীমিত দায় বিশিষ্ট অংশীদারি কারবার। তবে মনে রাখবে, এই সীমিত দায় বিশিষ্ট অংশীদারি কারবারের জন্য আলাদা করে কিন্তু আইন তৈরি আছে। 3, অংশীদারি কারবারের ঝুঁকি কারা বহন করে? উত্তর প্রত্যেকটি অংশীদার এককভাবে এবং যৌথভাবে এই ঝুঁকি বহন করে। 4 দেখো, তোমার একটা অংশীদারি কারবার থেকে অঙ্ক দিয়েছে। XYZ আর পার্টনার্স ইন দ্য রেশিও 5:3:2। XYZ অংশীদারি কারবারের অংশীদার, তাদের অনুপাত কত? 5:3:2। আচ্ছা, বিফোর কমিশন অফ ওয়াই অফ ₹18,000 প্রফিট অফ দ্য ফার্ম ইজ 98,000। তাহলে এখানে তোমার বলছে যে ওয়াইকে 18,000 টাকা কমিশন দেওয়ার আগে কারবারের প্রফিট ছিল 98,000 টাকা। তাহলে হাউ মাচ উইল ওয়াই রিসিভ ফ্রম দ্য ফার্ম? ওয়াই টোটাল ক টাকা কারবার থেকে পেলো? দেখো, ওয়াই তো কমিশন পাচ্ছে 18,000 টাকা। এবার 18,000 টাকা থেকে তুমি যদি 98,000 টাকা থেকে 18,000 টাকা বাদ দাও, তাহলে তোমার পড়ে থাকবে কারবারের প্রফিট 80,000 টাকা। এই 80,000 টাকার ওয়াই কত পাবে? 3/10। 3/10 করলে তোমার উত্তর হবে 24,000। এখন ওয়াই 24,000 টাকা তো পেলো, প্লাস 18,000 টাকা দেখো তোমার আগে কি পেয়েছিল? কমিশন পেয়েছিল। তাহলে ফার্ম থেকে টোটাল ক টাকা পেলো? ফার্ম থেকে টোটাল পেলো 42,000 টাকা। উত্তর হবে তোমার অপশান বি। 5 প্রশ্ন, এ বি সি আর পার্টনার্স শেয়ারিং প্রফিট ইন রেশিও 2:3:1। অ্যাজ পার দ্য পার্টনার্স অ্যাগ্রিমেন্ট সি ইজ টু গেট এ মিনিমাম অ্যামাউন্ট অফ ₹1,00,000। বলছে সি হচ্ছে একজন অংশীদার, তাকে গ্যারান্টি দেওয়া রয়েছে যে তুমি কারবার থেকে 1,00,000 টাকা পাবেই, যাই প্রফিট হোক না কেন তুমি কারবার থেকে 1,00,000 টাকা পাবে। এখন এই গ্যারান্টিটা কে দিয়েছে? এনি ডেফিসিয়েন্সি অন দিস অ্যাকাউন্ট ইজ টু বি পার্সোনালি বন্ড বাই বি। বি হচ্ছে সিকে গ্যারান্টি দিয়েছে যে ভাই তুমি কারবার থেকে 1,00,000 টাকা পাবেই, যদি কোনো টাকা কম হয় সেই টাকাটা আমি দেবো। দ্য নিট প্রফিট অফ দ্য ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2021 3,00,000 টাকা। এখন কারবারের প্রফিট হচ্ছে 3,00,000 টাকা। দেখো, তাহলে ডান দিকে আমি করেছি যে সি কত পাচ্ছে? 3,00,000 টাকার 1/6 50,000 টাকা। তাহলে সিকে গ্যারান্টি দেওয়া ছিল 1,00,000 টাকার, তাহলে বাকি 50,000 টাকা কে দেবে? বি দেবে। তাহলে অপশান এ হয়ে যাবে তোমার সঠিক উত্তর। 6 প্রশ্ন, 6 প্রশ্নতে কি আছে? পি কিউ আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 5:3:2। তাহলে তিনজন অংশীদার পি কিউ আর রয়েছে, তাদের লাভ ক্ষতি বন্টনের অনুপাত 5:3:2। ডিউরিং দ্য ইয়ার অফ দ্য ড্রয়িং ওয়ার 20,000, 15,000, 10,000। তারা কারবার থেকে কত টাকা করে উত্তোলন করেছে? 20,000, 15,000, 10,000। আচ্ছা, তাদের ইন্টারেস্ট অন ড্রয়িং কত? 10% পিএ। ঠিক আছে, ওয়াজ অমিটেড টু বি চার্জ। দেখো দাগ দিয়েছি, অমিটেড মানে বাদ পড়ে গেছে, তাদের ইন্টারেস্ট অন ড্রয়িং গণনা করা হয়নি। গণনা না করেই কি করেছে? ডিস্ট্রিবিউশন অফ প্রফিটকে ভাগ করে দিয়েছে। তাহলে ফর রেকটিফিকেশান পি উইল বি ক্রেডিটেড। তাহলে পি কত টাকা পাবে? দেখো, তাহলে তোমাকে বুঝতে হবে যে ইন্টারেস্ট অন ড্রয়িং কি? কারবারের একটা আয়। ঠিক আছে, দেখো বাঁ দিকে আমি করেছি যে কারবারে ইন্টারেস্ট অন ড্রয়িং যদি ধরা না হয় তাহলে কি হবে? কারবারের আয় কমে যাবে। তাহলে আমাদেরকে প্রথমেই ইন্টারেস্ট অন ড্রয়িং গণনা করে নিতে হবে। পি এর কত? পি এর হচ্ছে দেখো 1,000 টাকা। কিভাবে হচ্ছে? 20,000 টাকা 10% তোমার 2,000 হবে। যেহেতু কোনো ডেট দেওয়া নেই সেই কারণে 6/12 হবে। তাই পি এর ইন্টারেস্ট অন ড্রয়িং হচ্ছে 1,000 টাকা, কিউর হচ্ছে 750 টাকা, আর এর হচ্ছে 500 টাকা। ক্লিয়ার? তাহলে টোটাল ইন্টারেস্ট অন ড্রয়িং হচ্ছে 2,250 টাকা। এখন 2,250 টাকা কারবারের আয়, কিন্তু এটা ধরা হয়নি, ধরা না হয়েই প্রফিটটা ভাগ হয়ে গেছে। তাহলে এটাকে যদি ধরা হতো তাহলে কারবারের প্রফিট বাড়তো এবং সেই প্রফিটটা ভাগ হতো 5:3:2 রেশিওতে। তাহলে তখন পি ক টাকা পেতো? দেখো ডান দিকে করেছি, 2,250 টাকার পি পেতো 5/10, তাহলে 1,125 টাকা। তাহলে আমি আলটিমেট কি বলতে পারি? যে পিকে ইন্টারেস্ট অন ড্রয়িং দিতে হতো 1,000 টাকা, দেখো তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, আর পি ক টাকা পেত? 1,125 টাকা। তাহলে আলটিমেট পিকে যদি আমরা আর 125 টাকা দিয়ে দিই তাহলে কিন্তু হিসাব আমাদের কমপ্লিট হয়ে যাবে, বা যে ভুলটা হয়েছে সেই ভুলটা সংশোধন হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে পি আর ক টাকা পাবে?
অপশান ডি 125 টাকা। 7এরটা, পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের ওপর সুদ অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট করা হয়। উত্তর হচ্ছে ভুল। আর ঋণের ওপর সুদ হচ্ছে তোমার লোন অ্যাকাউন্টে যায়, তোমার ক্যাপিটাল অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট দুটোতেই যায় না, ঠিক আছে। বি, অংশীদারি চুক্তিপত্রে অনুপস্থিতিতে অংশীদার কর্তৃক উত্তোলনের ওপর সুদ 6% হবে। এটাও ভুল, কেন চুক্তিপত্র না থাকলে ঋণের ওপর সুদ পেতে পারে কিন্তু উত্তোলনের ওপর কোনো রকম সুদ পায় না। আচ্ছা, সি, অংশীদারি চুক্তিপত্র অনুপস্থিত থাকলে অংশীদারি কর্তৃক উত্তোলনের ওপর কোনো প্রকার সুদ প্রদান করা হয় না, এটা ঠিক। তাহলে আমি এ এবং বি ভুল পাচ্ছি, তাহলে অপশানে দেখো সব কোনটা মিথ্যা চেয়েছে আমাকে, তাহলে অপশান ডি হবে তোমার সঠিক উত্তর, এ এবং বি তোমার মিথ্যা, ঠিক আছে, কারণ সি হচ্ছে এখানে সঠিক আছে, ঠিক আছে। এরপর চলে যাব আমরা 8এর প্রশ্নে। 8এর প্রশ্নে দেখো একটা ম্যাচ মেকিং আছে, যে লাভ ক্ষতির হিসাব অপশান সি হবে যে কোনো সাধারণ কারবারে বানানো হয়, ঠিক আছে, বা তৈরি করা হয়। লাভ ক্ষতি বন্টনের হিসাব তোমার হচ্ছে যেটা আংশিক কারবার আছে ডিএতে, সেটা অংশীদারি কারবার হবে, আমি লিখে দিয়েছি, ঠিক আছে, একটু মিস্টেক আছে। চলতি হিসাব খাত এটা হবে স্থির মূলধন পদ্ধতিতে রাখা হয়, আর মূলধন হিসাব খাত পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে রাখা হয়। তাহলে 8এর অপশান সি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। 9, কারবারের প্রথম ছ মাসের মধ্যে প্রতি মাসের শুরুতে যদি টাকা উত্তোলন করা হয় তাহলে কত মাসের জন্য সুদ দেওয়া হয়? উত্তর হবে 3.5 মাসের জন্য সুদ দেওয়া হয়, ঠিক আছে। 10, অংশীদারি প্রতিষ্ঠান যেখানে তোমার ম্যাচ মেকিং হবে চুক্তি বা মূল ভিত্তি হচ্ছে চুক্তি। 2, এক মালিকানা কারবার হবে, কোনো আইন নেই। যৌথ মূলধনী কারবার হবে সরকার দ্বারা নিয়ন্ত্রিত, যৌথ মূলধনী কারবার হবে সীমিত দায়, আর বিধিবদ্ধ সংস্থা হবে সরকার দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে 10-এর অপশান বি হবে তোমার সঠিক উত্তর। 11টা, নিচের কোনটি সুনামের বৈশিষ্ট্য নয়, ঠিক আছে, এটা প্রশ্নটা একটু মিস্টেক আছে। আমি প্রশ্নটা করেছি দেখো নিচের কোনটি সুনামের বৈশিষ্ট্য, কেন দেখো অপশান এ, অপশান বি এবং অপশান ডি এইগুলো বৈশিষ্ট্য নয়ের মধ্যে পড়ছে, শুধুমাত্র অপশান সি হচ্ছে যে সুনাম মূল্যায়ন করা কঠিন, এটা ঠিক, ঠিক আছে, যে সুনাম মূল্যায়ন করা কঠিন। কিন্তু তুমি দেখো যে এতে কি দেওয়া রয়েছে, একটা প্রতিষ্ঠানে মুনাফাকে প্রভাবিত করে না, কিন্তু সুনাম তো প্রভাবিত করে, ঠিক আছে। বা সুনাম হচ্ছে অলিক সম্পত্তি, কিন্তু সুনাম তো অলিক সম্পত্তি নয়, ঠিক আছে, স্পর্শনীয় স্থায়ী সম্পত্তি। আর মূল্যহীন সম্পত্তিও বলা যাবে না, কারণ সুনামের একটা মূল্য আছে। তাহলে এই প্রশ্নটা একটু চেঞ্জ করে নেবে, যে সুনামের বৈশিষ্ট্য কোনটা, অপশান সি হবে সঠিক উত্তর। 12, অধিমুনাফা মূলধনায়ন ভিত্তিতে সুনামের মূল্যের সূত্র কি? উত্তর হবে অপশান ডি, অধিমুনাফা গুণিতক 100 / স্বাভাবিক মুনাফার হার। 13, টোটাল অ্যাসেট অফ দ্য ফার্ম 13,20,000, ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 20,000, কারেন্ট লাইবিলিটি অফ দ্য ফার্ম এস্টিমেটেড 2,40,000, নর্মাল রেট অফ রিটার্ন 10%, অ্যাভারেজ প্রফিট 1,16,000, ভ্যালু অফ গুডউইল কত আন্ডার ক্যাপিটালাইজেশন মেথড। তাহলে দেখো তোমাকে অ্যাসেট কত দেওয়া আছে, 13,20,000, ডান দিকে দেখো আমি লিখেছি ক্যাপিটাল সমান, তাহলে ক্যাপিটাল বা বিনিয়োজিত মূলধন, ক্যাপিটাল এমপ্লয়েড কি করে বার করব, টোটাল অ্যাসেট থেকে যে প্রফিট অ্যান্ড লসের ডেবিট ব্যালেন্স অর্থাৎ যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা বাদ দেবো, আর কারেন্ট লায়াবিলিটি বাদ দেবো। তাহলে 13,20,000 থেকে 20,000 এবং 2,40,000 বাদ দিলে 10,60,000 টাকা ক্যাপিটাল এমপ্লয়েড। এখন 10,60,000 টাকা যদি ক্যাপিটাল দিই তাহলে নর্মাল প্রফিট কত হবে, 10% নর্মাল প্রফিট। দেখো তার নিচেই লিখেছি হচ্ছে নর্মাল প্রফিট 10%, তাহলে 10,60,000 টাকার নর্মাল প্রফিট 10% হলে 1,06,000 টাকা। তাহলে সুপার প্রফিট কত হবে, দেখো অঙ্কে দেওয়া রয়েছে অ্যাভারেজ প্রফিট 1,16,000, তাহলে 1,16,000 টাকা থেকে যদি আমি 1,06,000 বাদ দিই সুপার প্রফিট হবে 10,000। এখন ক্যাপিটালাইজেশন মেথডে তোমাকে অঙ্ক করতে বলেছে এই 10,000 টাকাটাকে কাজে লাগাতে হবে। দেখো বাঁ দিকে লিখেছি 10,000 গুণিতক 100/10, তাহলে 1,00,000 টাকা হচ্ছে তোমার গুডউইল, ঠিক আছে। আর এই মেথডটা কি ইউজ করলাম, মেথডটা হচ্ছে ক্যাপিটালাইজেশন সুপার প্রফিট মেথড, ঠিক আছে। 14, নিচের কোনটি সত্য নয়? আচ্ছা, অপশান বি হবে তোমার সঠিক উত্তর, কৃত সুনাম হিসাবের খাতায় লেখা হয় না, এটা মিথ্যা কথা। কেন, কারণ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 AS 26 অনুযায়ী আমরা কি জানি, পারচেস গুডউইলকেই লেখা হয়, ঠিক আছে, অন্য কোনো গুডউইলকে লেখা হয় না, তাই অপশান বি হচ্ছে তোমার সঠিক উত্তর। 15 দেখো আবার ম্যাচ মেকিং দিয়েছে, যেখানে কুকুর সুনাম হবে তোমার ব্যক্তিগত সুনাম, বিড়াল সুনাম হবে অনুগত সুনাম, ইঁদুর সুনাম হবে ধাবমান সুনাম, আর খরগোশ সুনাম হবে তোমার স্থানীয় সুনাম, ঠিক আছে। আচ্ছা, এখানে বলে দিই এটা হচ্ছে সুনামের আচরণ, ঠিক আছে, যে মানুষ কিভাবে কোনো প্রতিষ্ঠানের প্রতি আচরণ করে সেই আচরণের ভিত্তিতে এই সুনামকে ভাগ করা আছে, ঠিক আছে। এটা তোমাদের সিলেবাসে কিন্তু অনেক জায়গায় পাবে না, আবার কিছু কিছু বইতে তোমরা পাবে, ঠিক আছে। এই ভাগটা তোমরা কিন্তু অনেক বইতে নাও পেতে পারো। এখানে তোমার হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 16, নিচের কোনটি কোম্পানির সনদ বলা হয়? সনদ বলা হয় দেখো স্মারকলিপিকে।
আর স্মারকলিপি মানেই হচ্ছে পরিমেল বন্ধ। দেখো পরিমেল বন্ধটা আমি তীরচিহ্ন দিয়েছি কেন, তোমার যদি পরিমেল নিয়মাবলী দেওয়া থাকতো তাহলে কিন্তু হতো না, কিন্তু স্মারকলিপির অপর নাম পরিমেল বন্ধ, এটা কিন্তু মনে রাখবে। তো এখানে অপশান ভুল আছে কিনা জানি না, তো স্মারকলিপিটাই আনসার দেবে। আর স্মারকলিপির অপর নামই হচ্ছে পরিমেল বন্ধ। আর পরিমেল নিয়মাবলী তার অপর নাম হচ্ছে তোমার অভ্যন্তরীণ নিয়মাবলী, ঠিক আছে। তো এখানে এ এবং বি দুটোই হতে পারে, ঠিক আছে। 17, ইকুইটি শেয়ারের অর্থ কোম্পানির আইনে 2013 ড্যাশ ধারায় বর্ণিত আছে, উত্তর হবে 43 নম্বর ধারায় বর্ণিত আছে। 18, অপরিশোধ ঋণপত্রের অপর নাম কি, চিরস্থায়ী ঋণপত্র। 19, মা তারা এলটিডি ইস্যু 10,000 8% ডিবেঞ্চার অব ₹100 ইচ, ডিসকাউন্ট কত 6%, আর রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম কত 4%। দেখো কোম্পানির তাহলে টোটাল কত লস হচ্ছে, যখন কোম্পানি ডিসকাউন্টে ডিবেঞ্চারগুলোকে বিলি করছে 6% লস হচ্ছে, পরে যখন প্রিমিয়ামে পরিশোধ করছে তখন 4% লস হচ্ছে, টোটাল 10% লস, এটা তুমি ভেবে নাও। 4% আর 6% 10% লস। এখন অ্যামাউন্ট কত রয়েছে, দেখো আমি গুণ করে লিখেছি যে 10,000 ডিবেঞ্চার 100 টাকা করে, তাহলে তোমার হচ্ছে প্রায় 10 লাখ টাকা। তো 10 লাখ টাকার 10% হচ্ছে 1 লাখ টাকা তোমার লস, ঠিক আছে। 20, এক্স এলটিডি ইস্যু 60,000 6% ডিবেঞ্চার 100 ইচ, যে এক্স এলটিডি তোমার 60,000 ডিবেঞ্চার ইস্যু করেছে 100 টাকা করে দাম, তাহলে 6 লাখ টাকার ডিবেঞ্চার ইস্যু করেছে। এখন রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম 8%, কোম্পানি বলছে আমি 8% এক্সট্রা টাকা দিয়ে শোধ করবো, তাহলে কোম্পানির লস কত হবে, দেখো আমি ডান দিকে করেছি 6 লক্ষ টাকা গুণিতক 8%, তাহলে 4,80,000 টাকা কোম্পানির লস হচ্ছে, ঠিক আছে। কিন্তু অঙ্কে কি বলেছে দেখো, যে রিটার্ন অফ লস অন ইস্যু অফ ডিবেঞ্চার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ওয়াজ ডেবিটেড উইথ 1,20,000, কিন্তু কোম্পানি 1,20,000 টাকা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নিয়েছে, তাহলে ক্ষতি হচ্ছে 4,80,000 টাকা, কিন্তু কোম্পানি প্রফিট অ্যান্ড লস থেকে নিচ্ছে 1,20,000, তাহলে বাকি 3,60,000 টাকা কোথা থেকে আসছে, এই 3,60,000 টাকা যদি কোম্পানি কোনো সময় প্রিমিয়ামে ইস্যু করে, সেই প্রিমিয়ামের জন্য লাভ থাকে, সেই লাভ থেকে কিন্তু 3,60,000 টাকা নেওয়া যেতে পারে। তো এখন 3,60,000 টাকা মানে কি, 6 লক্ষ টাকার 6%, তাহলে এখানে বলছে হোয়াট রেট অফ দ্য প্রিমিয়াম ডিবেঞ্চার ওয়ার ইস্যু 6%, তাহলে কোম্পানি ওই ডিবেঞ্চারগুলোকে 6% প্রিমিয়ামে ইস্যু করেছিল, সেই সময় কোম্পানির 3,60,000 টাকা লাভ হয়ে গেছিলো, ঠিক আছে, যে 6 লক্ষ টাকার 6%, সেই লাভটা থেকে 3,60,000 টাকা ক্ষতি মিটিয়েছে, বাকি যে 1,20,000 টাকা ক্ষতি আছে সেই ক্ষতিটা তোমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নিয়ে নিয়েছে, আর টোটাল ক্ষতি 4,80,000 টাকা, এটা মনে রাখবে, ঠিক আছে। 21, কোম্পানি অবসান ব্যতীত কোন ধরনের মূলধন পরিশোধ করা যায় না, উত্তর হচ্ছে ইকুইটি শেয়ার, এটা শুধুমাত্র কোম্পানি বন্ধ হলে তবেই পরিশোধ করা যায়। 22, ডিবেঞ্চার হোল্ডার ভোটদানের অধিকার আছে, মিথ্যা কথা। বিবৃতি, ডিবেঞ্চার বিলির সময় প্রাপ্ত প্রিমিয়াম একটা মূলধন জাতীয় লাভ, ঠিক, তাহলে বিবৃতি এর সঠিক নয়, কিন্তু কারণটা সঠিক। 23, কোম্পানির উদ্বর্তপত্রে ঋণপত্রে কোন অংশ দেখানো হয়, কোম্পানির উদ্বর্তপত্রে ডিবেঞ্চারকে দেখানো অচলতি দায়, অর্থাৎ তোমার নন কারেন্ট লাইবিলিটি হিসাবে দেখানো হয়। 24, যে প্রতিষ্ঠান পার্লামেন্টের বিশেষ আইন দ্বারা তৈরি হয় তাকে কি বলা হয়, উত্তর হবে বিধিবদ্ধ সংস্থা। 25, যে শেয়ার ভবিষ্যতের মুনাফার ওপর বকেয়া লাভ্যাংশ পাওয়ার অধিকার থাকে তাকে কি বলা হয়, সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার বলা হয়। বর্তমান বছরে প্রস্তাবিত লভ্যাংশ লেখা হয় কিসের অধীনে, উত্তর হচ্ছে শর্ট টার্ম প্রভিশনের অধীনে, ঠিক আছে। 27, কোনো কোম্পানি আর্থিক বিবরণীতে কি প্রকাশ পায় না, গুণগত তথ্য, গুণগত তথ্য কোনগুলো, যেমন কর্মচারীদের দক্ষতা, কোনো ম্যানেজার কতটা ভালো কাজ করছে, এগুলো হচ্ছে তোমার ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লেখা হয় না, ঠিক আছে। 28, নিচের কোনটি বিশ্লেষণটি একটিমাত্র আর্থিক বছরের তথ্যের ভিত্তিতে করা যায়, উত্তর হচ্ছে স্থির বিশ্লেষণ বা সম আকার বিশ্লেষণ থাকলে তুমি সেটাও দিতে পারো, কমন সাইজ বা সম আকার বিবরণ, ঠিক আছে। 29, আর্থিক বিবরণীর বিশ্লেষণ কাদের প্রয়োজন হয়, ঋণ গ্রহীতাদের, এই ঋণদাতাদের, শেয়ার হোল্ডারদের, ব্যবস্থাপকদের, উত্তর হবে সবারই, ঠিক আছে, এদের সকলের। 30, নিচের কোনটি কার্যকরী ক্ষমতার অনুপাত নয়, কার্যকরী মানে হচ্ছে টার্নওভার রেশিও নয় কোনটা, উত্তর হবে সুদ নিরাপত্তার অনুপাত, ঠিক আছে, কেন, কারণ এটা হচ্ছে সলভেন্সি রেশিও, ঠিক আছে, এটা হচ্ছে টার্নওভার রেশিও নয়। 31, কোনো প্রতিষ্ঠানে অচলতি সম্পত্তি 13 লক্ষ আর চলতি সম্পত্তি 4,50,000, তাহলে মোট সম্পত্তি কত, দেখো বাঁ দিকে লিখেছি 17,50,000, ঠিক আছে, দুটো মিলিয়ে 17,50,000। শেয়ার হোল্ডার তহবিল কত, 10,75,000 টাকা, তাহলে ঋণ কত, তাহলে তুমি 17,50,000 টাকা থেকে 10,75,000 বাদ দাও, তোমার ঋণের পরিমাণ হবে বা ডিবেঞ্চারের পরিমাণ হবে বা লোনের পরিমাণ হবে 6,75,000 টাকা। 32, চলতি অনুপাত 2.5:1, চলতি দায় হচ্ছে তোমার 2 লক্ষ টাকা, তাহলে কার্যকরী মূলধন কত, দেখো অঙ্কটা কি করেছি, যে কারেন্ট অ্যাসেটকে ধরে নিয়েছি 2.5x আর কারেন্ট লায়াবিলিটিকে ধরে নিয়েছি 1x, এই 2.5x আর 1x কোথা থেকে পেলাম, ওই অনুপাত থেকে 2.5:1,
তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল কত হবে 1.5x। কেন ওয়ার্কিং ক্যাপিটাল মানেই কি কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ। তাহলে 1.5x তোমার দেখো কত হবে, ঠিক আছে। তাহলে তোমার দেখো কারেন্ট লাইবিলিটি তো অঙ্কে দেওয়া রয়েছে 2 লাখ টাকা, তাহলে 1x সমান যদি 2 লক্ষ হয় তাহলে 1.5x বা হচ্ছে 1.5x হবে 3 লক্ষ। 32-এর অপশান ডি হবে সঠিক উত্তর, যে কার্যকরী মূলধন হবে 3 লক্ষ। আর কারেন্ট অ্যাসেট বললে তুমি সেটাও বার করতে পারতে যে কারেন্ট অ্যাসেট তোমার 5 লক্ষ টাকা হবে, ঠিক আছে। তো সেটা আর বার করায়নি, এক্স দিয়ে যদি আমরা আড়াই কে এক্স দিয়ে গুণ করতাম তাহলে 5 লক্ষ টাকা হয়ে যেত, কারেন্ট অ্যাসেট যেহেতু অঙ্কে চায়নি, ঠিক আছে। 33, নগদ এবং নগদ সমতুল্যের মধ্যে কোনটা ধরা হয় না? উত্তর হবে মজুদ পণ্যকে ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে ধরা হয় না। 34, তরল অনুপাতের মধ্যে প্রতিষ্ঠানের দেশ সচ্ছলতা মাপা যায়। তরল অনুপাত দিয়ে সবসময় জানবে স্বল্প মেয়াদি সচ্ছলতা কিন্তু মাপা হয়। 35, মোট প্রদেয় মানে টোটাল পেয়েবেল, এর মধ্যে কি কি ধরা হয়? ক্রেডিটর আর বিলস পেয়েবেল। তাহলে এখানে আমরা জানি পাওনাদার এবং অপশান ডি হবে সঠিক উত্তর প্রদেয় হুন্ডি। 36, কার্যকারী মোট মুনাফার অনুপাত 20%, ঠিক আছে, মানে তোমার এই মোট মুনাফার অনুপাত গ্রস প্রফিট রেশিও 20%। কার্যনির্বাহী খরচ তোমার কত দেওয়া রয়েছে 6,80,000, আর কার্যনির্বাহী ব্যয় তোমার 40,000 হলে কার্যনির্বাহী মুনাফা কত? দেখো কার্যনির্বাহী খরচ 6,80,000, এই 6,80,000 কী করে পাওয়া যায়? কস্ট অফ গুড সোল্ড আর অপারেটিং এক্সপেন্সেস যোগ করে, ঠিক আছে। তাহলে আমি যদি 6,80,000 থেকে 40,000 বাদ দিয়ে দিই তাহলে কস্ট অফ গুড সোল্ড কত পড়ে থাকবে? 6,40,000। দেখো আমি ডান দিকে লিখেছি যে কস্ট অফ গুড সোল্ড 6,40,000। কী করে পেলাম? 6,80,000 থেকে 40,000 বাদ দিলাম। এখন দেখো গ্রস প্রফিট দেওয়া আছে 20%, তাহলে আমি যদি 100 টাকার কোনো জিনিস বিক্রি করি 20 টাকা প্রফিট হচ্ছে, কিনেছি ক টাকা বা উৎপাদন করেছি ক টাকা? 80 টাকা। তাহলে 80% কস্ট অফ গুড সোল্ড হচ্ছে 80%, আর গ্রস প্রফিট হচ্ছে 20%। ক্লিয়ার? তাহলে সেল কত হচ্ছে? দেখো বাঁদিকে আমি লিখেছি সেল হচ্ছে 8 লাখ টাকা। কী করে পেলাম? যে 80% যদি 6,40,000 হয় তাহলে 100% কত হবে? 8 লক্ষ টাকা। তাহলে টোটাল বিক্রি হয়েছে কত টাকার? 8 লক্ষ টাকা। এবার তোমাকে চেয়েছে যে কার্যনির্বাহী মুনাফার অনুপাত কত। তুমি ইজিলি পেয়ে যাবে যে তোমার কার্যনির্বাহী খরচ যদি 6,80,000 হয়, তোমার নেট সেল যদি 8 লক্ষ টাকা হয়, তাহলে প্রফিট কত হবে? অপারেটিং প্রফিট হবে 1,20,000। দেখো মাঝখানে লিখেছি যে 1,20,000 বাই 8 লক্ষ, 15% হবে তোমার কি কার্যনির্বাহী মুনাফা বা অপারেটিং প্রফিট রেশিও। আর 1,20,000 কোথা থেকে পেলাম? নিট সেল বা 8 লক্ষ টাকা থেকে কার্যনির্বাহী খরচ 6,80,000 বাদ দিলাম, ঠিক আছে। 37, যে ডিলটিডি ঋণের পরিমাণ 10 লক্ষ টাকা, বার্ষিক সুদ হচ্ছে তোমার 2,50,000, ঠিক আছে। ঋণ নিয়েছে, সুদ দিতে হবে 2,50,000। এখন সুদ দেওয়ার পর প্রফিট আছে 5 লক্ষ, তাহলে সুদ দেওয়ার আগে কত হচ্ছে? 7,50,000। তোমাকে বলেছে সুদ নিরাপত্তার অনুপাত। সুদ নিরাপত্তার অনুপাতের সূত্র কি? তোমার হচ্ছে প্রফিট বা আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বাই ইন্টারেস্ট। তাহলে 7,50,000কে তুমি যদি 2,50,000 দিয়ে ভাগ করো তোমার উত্তর হবে 3 টাইমস। যে তোমার কারবারে আর্নিং হয়েছে 7,50,000 আর সুদ মেটাতে হচ্ছে 2,50,000, তাহলে তোমার 3 গুণ ক্ষমতা আছে সুদ মেটানোর। 38, মোট চলতি সম্পত্তি 4,50,000, কার্যনির্বাহীর ফলে আগত নিট রেভিনিউ। দেখো নিট কথাটা লেখা রয়েছে সেই কারণে পরে আর সেলস রিটার্নটা বাদ দিইনি, ঠিক আছে। 15 লক্ষ টাকা, চলতি দায় 1,50,000, বিক্রয় ফেরত 25,000, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও কত হবে? দেখো প্রথমে বার করে নিই ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল কী করে তুমি পাবে? দেখো আমি বাঁ দিকে লিখেছি কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। অঙ্কে কারেন্ট অ্যাসেট কত আছে? 4,50,000 আর কারেন্ট লাইবিলিটি আছে 1,50,000, তাহলে তোমার ওয়ার্কিং ক্যাপিটাল হয়েছে 3 লক্ষ টাকা। এতটা ক্লিয়ার? 3 লক্ষ টাকাটা ধরে রাখো, ঠিক আছে। আর নিট রিভিউ কত হচ্ছে? 15 লক্ষ, তাহলে 15 লক্ষকে 3 লক্ষ দিয়ে ভাগ করলে 5 টাইমস হবে তোমার উত্তর। আর সূত্রটা কি? নিট সেল বা নিট রিভিনিউ বাই হচ্ছে তোমার ওয়ার্কিং ক্যাপিটাল। 39, চলতি দায় কত? 75,000, চলতি সম্পত্তি 1,40,000, মজুতের পরিমাণ হচ্ছে 20,000 টাকা, আর অগ্রিম কর হচ্ছে তোমার 15,000 টাকা, আর অগ্রিম ভাড়া হচ্ছে 5। তাহলে তরল অনুপাত কত? দেখো তরল অনুপাত বার করতে গেলে তোমার লিকুইড অ্যাসেট আর লিকুইড লায়াবিলিটি লাগবে। আমি ডান দিকে দেখো লিকুইড অ্যাসেট বার করে নিয়েছি কত? 1,40,000 হচ্ছে কারেন্ট অ্যাসেট, তা থেকে তুমি মজুদ বাদ দিয়ে দাও 20,000, অগ্রিম কর 15,000 বাদ দিয়ে দাও, আর অগ্রিম ভাড়া 5,000 বাদ দিয়ে দাও, তাহলে তোমার পড়ে রাখবে 1 লাখ টাকা। 1 লাখ টাকা হচ্ছে লিকুইড অ্যাসেট। আর লিকুইড লাইবিলিটি কী করে বার করবে? কারেন্ট লাইবিলিটি থেকে ব্যাঙ্ক ওভারড্রাফট বাদ দিতে হবে। অঙ্কে যেহেতু ব্যাঙ্ক ওভারড্রাফট নেই তাই 75,000টাই ধরে নিচ্ছি লিকুইড লাইবিলিটি। বাঁদিকে দেখো 1 লক্ষকে আমি 75,000 দিয়ে ভাগ করেছি, তোমার হবে 1.33:1, অপশান এ হবে তোমার সঠিক উত্তর। লাস্ট তোমার আরেকটা প্রশ্ন আছে 40, যদি চলতি অনুপাত 4:1 হয় এবং তড়িৎ অনুপাত 2.5:1 হয়, মজুদের পরিমাণ 22,500 হলে চলতি সম্পত্তির মূল্য কত হবে? দেখো তোমার চলতি অনুপাতটাকে কাজে লাগাবে। যে চলতি অনুপাত দেখো আমি ডান দিকে লিখেছি যে কারেন্ট লায়াবিলিটিকে এক্স ধরে নিয়েছি আর কারেন্ট অ্যাসেটকে 4x ধরে নিয়েছি, ঠিক আছে। এবার তুমি দেখো বাঁ দিকে একটা সূত্র করেছি যে তুমি ওকে কোন সূত্রটা কাজে লাগাতে হবে? কুইক রেশিও। কুইক রেশিওর সূত্র কি? যে কারেন্ট অ্যাসেট অর্থাৎ 4x মাইনাস 22,500 স্টক, কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক, আর নিচে কি করেছি? কারেন্ট লায়াবিলিটি
দিয়েছি, ব্যাঙ্ক ওভারড্রাফট নেই সেই কারণে এক্স দিয়েছি। এবার এটাকে তুমি লিখবে 2.5/1, ঠিক আছে, অর্থাৎ 4x মাইনাস 22,500/x সমান 2.5/1। এখান থেকে তুমি যদি এক্সের মান বার করো, দেখো আমি মাঝখানে লিখেছি এক্সের মান তোমার 15,000 হবে। তাহলে কারেন্ট লাইবিলিটি যদি তোমার 15,000 হয় আর 4x অর্থাৎ যেটা কারেন্ট অ্যাসেট সেটা তোমার হবে 60,000, তাহলে অঙ্কে চেয়েছে কারেন্ট অ্যাসেট হচ্ছে 60,000। তো সমীকরণটা নিজেরা একটু সমাধান করে নেবে। আর আজকের জন্য তোমাদের বলছি এতটাই। এরপর আমরা কস্টিং নিয়ে আসবো, ঠিক আছে, এবিটিএ টেস্ট পেপার নিয়ে আসবো, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ঠিক আছে, র্যাপিড টেস্ট সাঁতরা পাবলিকেশনের নিয়ে আসবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আগামী দিনে আরও মডেল সেট এবং মক টেস্ট তোমাদের জন্য নিয়ে আসছি। ধন্যবাদ।